বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার 12তম লেকচার। তো 11তম লেকচারে আমি 23 নাম্বার প্রশ্ন নিয়ে অর্থাৎ পূর্ণপণিক দশমিক সংখ্যার যে সরল অঙ্ক ক এবং খ এই দুইটা সরল করে দিয়েছিলাম। আজকে আমরা অনুশীলনী একের অর্থাৎ প্রথম অধ্যায় অনুশীলনী একের 19 নং প্রশ্নের সমাধান করব। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে যে ক, খ, গ, ঘ, এই যে 4টি অঙ্ক, এই 4টি অঙ্কের বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ 12 এর বর্গমূল, 0.2 পূর্ণফণিক 5 পূর্ণফণিক, এই যে অঙ্ক, এই অঙ্কের আবৃত দশমিক অঙ্ক, যে আবৃত দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে, এই ভগ্নাংশেরও বর্গমূল নির্ণয় করতে হবে, এই ভগ্নাংশেরও বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ আছে 3টি, আর একটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এগুলার বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমি প্রশ্নের বাংলা অংশটুকু লিখি নাই, বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো এবং 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত মান লিখো। অর্থাৎ দশমিকের পর 4টি মান বের করতে এবং 4টি মানের উপর ভিত্তি করে 3টি মান লিখতে হবে। মান বের করতে হবে 4টি এবং লিখতে হবে 3টি। তো বর্গমূল কি জিনিস, এই জিনিসটা আমি পূর্বে লেকচারগুলোতে আলোচনা করেছি। বর্গমূল হচ্ছে, যেমন আমি আজকে যদি আর একটু রিক্যাপ করে দিই বর্গমূল জিনিসটা কি। যেমন হচ্ছে 4 একটি সংখ্যা, এই 4 সংখ্যাটাকে পাওয়ার জন্য আমাদেরকে কোন সংখ্যাকে দুইবার লিখে গুণ করলে, একই সংখ্যাকে দুইবার লিখে গুণ করলে 4 পাওয়া যাবে। তাহলে 4 পাওয়ার জন্য আমরা যদি লিখি, এইভাবে লিখি 2 গুণ 2, তাহলে 2 একটি সংখ্যা যেই সংখ্যাকে পরপর দুইবার লিখে গুণ করলে, 2 একটি সংখ্যা যেই সংখ্যাটিকে পরপর দুইবার লিখে গুণ করলে আমরা 4 পাই। তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, আমরা এইভাবে বলতে পারি 4 এর বর্গমূল হচ্ছে 2। আবার যদি আমরা 9 এর কথা চিন্তা করি, 9 আছে, 9 সংখ্যা পাওয়ার জন্য কোন সংখ্যাকে আমরা পরপর দুইবার লিখতে পারি, তাহলে এইভাবে লিখতে পারি যে 3 গুণ 3, অর্থাৎ 3 একটি সংখ্যা যেই সংখ্যাকে আমরা যদি দুইবার লিখি, 3 সংখ্যাটিকে যদি পরপর দুইবার লিখি, দুইবার লিখে গুণ করি, তাহলে 9 পাই। তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9। আমরা যদি বলি 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, দুইভাবে বলতে পারি 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, আবার এভাবে বলতে পারি 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে আমরা একটু এই কথাটা আমি লিখে দিই যে 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9। আবার এই দিক থেকে যদি বলি, এইভাবে বলতে পারি যে 9 এর বর্গমূল হচ্ছে 3। এই দুইটা কথাই সত্য যে 9 এর বর্গমূল হচ্ছে 3, আবার 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9। কারণ 3 কে যদি বর্গ করি বা 3 কে যদি দুইবার লিখে পরপর গুণ করি, তাহলে আমরা কি পাই? 9 পাই। আবার 9 কে পাওয়ার জন্য আমরা কি করতে পারি, যে 3 কে দুইবার লিখে গুণ করে যে 9 পাই, যেহেতু এই জন্য আমরা বলতে পারি 3 এর বর্গ সংখ্যা। দুইবার গুণ করা, কোনো সংখ্যাকে পরপর দুইবার লিখে গুণ করা, এটাকে বর্গ করা বলা হয়। তাহলে 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, আবার 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ 9 পাওয়ার জন্য কোন সংখ্যাটিকে পরপর দুইবার লিখে গুণ করলে 9 পাওয়া যাবে, সেটি হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে 9 এর বর্গমূল। তাহলে এই দুইভাবেই আমরা বলতে পারি, দুইভাবে বলাটাই কি আমাদের জন্য সঠিক। তাহলে এখন তাহলে বর্গ সংখ্যা চিনলাম, বর্গমূল কাকে বলে, বর্গ সংখ্যা কাকে বলে চিনলাম। তাহলে 4 এবং 9 কে আমরা বলতে পারি কি পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারি। 4 এবং 9 কে আমরা বলতে পারি কি পূর্ণ বর্গ সংখ্যা। কারণ 4 পাওয়ার জন্য আমরা 4 পাওয়ার জন্য আমরা কি করতে পারি যে এটাকে স্বাভাবিক সংখ্যা, আর একটা কি জানি, পূর্ণ সংখ্যা। 4 পাওয়ার জন্য কোনো একটি পূর্ণ সংখ্যাকে আমরা এখন 4 পাওয়ার জন্য আমরা যদি এভাবে 4 পাওয়ার জন্য যদি আমরা লিখি যে -2
ইন্টু -2, তবুও কি আমরা 4 পাবো। তাহলে কি এখানে 4 লিখছি, -2 ইন্টু -2, তাহলে -2 বা +2, +2 আর -2 যেটাই বলি না কেন এগুলো কি পূর্ণ সংখ্যা। শুধু যদি +2 হয় তাহলে স্বাভাবিক সংখ্যা, +2 -2 দুটাই যদি হয় তাহলে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি আর স্বাভাবিক সংখ্যা কি, এই বিষয়টা আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখছি। তাহলে কোনো পূর্ণ সংখ্যা এমন এই যে 4 পাওয়ার জন্য একটি মাত্র পূর্ণ সংখ্যা আছে, একটি মাত্র কি আছে পূর্ণ সংখ্যা আছে, যে একটি না দুইটি পূর্ণ সংখ্যা আছে, একটা হচ্ছে +2 এবং -2। আমরা যদি -2 কে বর্গ করি, -2 কে যদি দুইবার এইভাবে গুণ করি, -2 ইন্টু -2, -a প্লাস হবে 2 দিয়ে 4 অর্থাৎ +4 পাচ্ছি। আবার +2 এবং +2 গুণ করলেও তাও পাচ্ছি কি +2। তাহলে -2 এর বর্গ সংখ্যা বর্গ হচ্ছে কত 4। আমরা বলতে পারি কি যে -2 একটি সংখ্যা, -2 কেও যদি পরপর দুইবার গুণ করি, দুইবার লিখে গুণ করি, গুণ করলেও কি পাবো আমরা +4 পাবো। আবার +2 কেও যদি পরপর দুইবার লিখে গুণ করি তারপরেও কি আমরা +4 পাবো। আবার একইভাবে এই যে 9 সংখ্যাটা আমরা লিখছি, 9 সংখ্যাটা পাওয়ার জন্য আমরা দুইভাবে পেতে পারি। কিভাবে? যেমন 3 ইন্টু 3 +3 ইন্টু +3, আবার এইভাবে লিখতে পারি -3 ইন্টু -3। এই যে -3 ইন্টু -3 এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে 9 পাওয়ার জন্য 9 পাওয়ার জন্য আমরা কি করতে পারি যে +3 পরপর দুইবার লিখে যদি গুণ করি তাহলেও 9 পাই, +9 পাই। আবার -3 কেও যদি পরপর দুইবার লিখে গুণ করি তাহলেও আমরা +9 পাই। তাহলে 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল আমরা কি বলতে পারি? 9 এর বর্গমূল হচ্ছে কি যে +3 কেও যদি দুইবার লিখি, +3 কেও যদি দুইবার লিখি আমরা, তাহলে গুণ করি তাহলে আমরা 9 পাই। আবার -3 কেও দুইবার লিখে গুণ করলে আমরা কি করি +9 পাই। তাহলে আমরা এটাকে এক লাইনে যদি লিখতে চাই তাহলে 9 এর বর্গমূল হচ্ছে কি, বর্গমূল হচ্ছে কি, বর্গমূল সমান সমান হচ্ছে লিখতে পারি +-3, অর্থাৎ +3 ও 9 এর বর্গমূল, আবার -3 ও 9 এর বর্গমূল। একইভাবে 4 এর বর্গমূল যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি 4 সমান 4 এর বর্গমূল লিখতে পারি কি +2 অথবা -2 এর বর্গমূল, +2 অথবা -2 এর +2 অথবা -2। 4 এর বর্গমূল হচ্ছে কি +2 অথবা -2। সবাই বর্গ সংখ্যা এবং বর্গমূল কি জিনিস এটা বুঝতে পারছি। এখন পূর্ণবর্গ সংখ্যা, তাহলে +2 কে বর্গ করলে আমরা 4 পাই, -2 কে বর্গ করলে আমরা 4 পাই, অথবা +3 কে বর্গ করলে 9 পাই, -3 কে বর্গ করলে 9 পাই। আবার 4 কে যদি বর্গ করি তাহলে কত পাই? 16 পাই। +4 কে বর্গ করলেও 16 পাই, -4 কে বর্গ করলেও কি 16 পাই। তাহলে 16, এই যে 1 কে বর্গ করলে তো আমরা +1 বা -1 যাকেই বর্গ করি না কেন আমরা 1 পাই। 2 কে বর্গ করলে 4 পাই, 3 কে বর্গ করলে 9 পাই, 4 কে বর্গ করলে 16 পাই, 5 কে বর্গ করলে 25, 6 কে বর্গ করলে 36 পাই। এই যে 1, 4, 9, 16, 25, 36 এইগুলা, এই সংখ্যাগুলা পাওয়ার পেছনে আমাদের কি পাওয়ার পেছনে কোনো না কোনো পূর্ণ সংখ্যা আছে। এই সংখ্যা পাওয়ার পেছনে কোনো না কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করার ফলে আমরা এই সংখ্যাগুলো পাই। তাহলে এই যে কোনো না কোনো পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা বলতে তো প্লাস মানও বুঝি, মাইনাস মানেরও বুঝি। তাহলে কোনো না কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে আমরা এই যে 1 পাই, 4 পাই, 9 পাই, 16 পাই, 25 পাই, 36 পাই। এই 1 এর ক্ষেত্রে 1, 4 এর ক্ষেত্রে 2, 9 এর ক্ষেত্রে 3, 16 এর ক্ষেত্রে 4 হবে, 25 এর ক্ষেত্রে হবে 5, 36 এর ক্ষেত্রে হবে 6। তাহলে এই যে কোনো একটি পূর্ণবর্গ সংখ্যাকে, কোনো একটি পূর্ণ সংখ্যাকে বর্গ করলে আমরা এই মানগুলা পাই। সেই হিসাবে এই যে 1, 4, 9, 16, 25, 36 এগুলোকে আমরা বলতে পারি কি পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই মানগুলার যে কোনোটি পাওয়ার পেছনে কোনো কোনো না কোনো একটি পূর্ণ সংখ্যা আছে, কোনো না কোনো একটি পূর্ণ সংখ্যা আছে। কারণ পূর্ণ সংখ্যা আবার কি? পূর্ণ সংখ্যা হচ্ছে কি শূন্য থেকে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে আমরা জানি। যেমন পূর্ণ সংখ্যা যদি জানতে চাই 0, 1, 2, 3, 4 ডট ডট, আবার এদিকে হবে -1, -2, -3, -4 ডট ডট, এইভাবে এইভাবে হবে। এগুলোই হচ্ছে কি পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা যে যদি 1.5 1.6 এগুলো পূর্ণ সংখ্যা হবে না। আমরা পূর্ণ সংখ্যার ডেফিনেশন এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি, যদিও এখন এগুলো বলা ঠিক নেই, তারপরও বললাম। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি আমরা বুঝতে পারলাম। এখন 12 এর দিকে আমরা দেখি। তো পূর্ণবর্গ সংখ্যা তো আমরা ছিলাম, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে আমরা তার পেছনে একটি পূর্ণ সংখ্যা পাবো, তার পেছনে একটি কি পাবো, পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে যদি দেয় তাহলে আমরা বর্গমূলটা পূর্ণ সংখ্যা পাবো না, দশমিক সংখ্যা পাবো। যেমন এখানে 12 এর বর্গমূল নির্ণয় করতে বলতে, এই 12 এর বর্গমূল নির্ণয় করার কথা না বলে যদি বলতো 16 এর বর্গমূল নির্ণয় করার কথা, তাহলে আমরা 16 পাওয়ার পেছনে আমরা কি জানি, 4 কে 2 বার গুণ করলে আমরা 16 পাই। তাহলে 4 ইন্টু 4 লিখতে পারি, 16 কে 16 এর বর্গমূল লিখতে পারি কি 4, অর্থাৎ 4 হচ্ছে 16 এর বর্গমূল, 4 একটি পূর্ণ সংখ্যা। এইটা কিভাবে যে এই 4 যে পূর্ণ সংখ্যা, এটা কিভাবে আমরা বুঝতে পারছি, 16 কে দেখে বুঝতে পারছি যে 16 একটি কি পূর্ণবর্গ সংখ্যা। 12 12 সংখ্যাটা আমরা দেখি পূর্ণবর্গ সংখ্যা কিনা। 12 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 12 এর বর্গমূল আমরা যদি দেখি যে 3 এর বর্গমূল 9, 4 এর বর্গমূল কত 16, 9 এবং 16 এর মাঝামাঝি পড়ছে কি 12, তাহলে 12 অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 3 এবং 4 এই দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। 3 এর এবং 4 এর মাঝখানের যে অঙ্কগুলো আছে, সংখ্যাগুলো আছে, এগুলো পূর্ণ সংখ্যা নয়। তাহলে 12 কি 12 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন পূর্ণবর্গ সংখ্যা এটার বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূলটা নির্ণয় করব। ক্যালকুলেটর দিয়েতে চাইলে ওয়ান টাইম বের করা যায়, কিন্তু আমরা ভাগ প্রক্রিয়া কিভাবে বর্গমূল নির্ণয় করতে সেটা দেখব। তাহলে 12 এর বর্গমূল আমি লিখি এখানে, ক নাম্বারটা সমাধান করতে চাই। ক নাম্বারটার সমাধান করব, যে 12 এর বর্গমূল, ভাগ প্রক্রিয়ার সাহায্যে 12 এর বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে এখানে 12টা লিখলাম, 12 লিখলাম, 12 লেখার পর আমি একটু গ্যাপ রাখলাম, এখানে থাকুক একটু গ্যাপ, গ্যাপ রাখার দরকার না, এইখানে একটা টান দিই, এখানে একটা টান দিলাম। আর একটু নিচে লিখি, এটাকে আর একটু নিচে লিখি যে 12 এইভাবে একটা টান দিলাম। 12 লিখলাম, এখানে একটা টান দিলাম, দেওয়ার পর যেহেতু 12 একটি স্বাভাবিক সংখ্যা, 12 কি একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা যদি হয়, স্বাভাবিক সংখ্যার আমরা জানি যে বাম দিক থেকে ডান দিকে আমরা জোড়া তৈরি করব। তাহলে এখানে যদি জোড়া তৈরি করি যে এই দিক থেকে এই দিক পর্যন্ত প্রত্যেক জোড়া তৈরি করব, তাহলে 2 এবং 1 নিয়ে একটি জোড়া হবে। তাহলে 2 এবং 1 নিয়ে একটি জোড়া আমরা তৈরি করলাম। তৈরি করার পর এখন 12 এর নিচে 12 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা দেখি, 12 এর চাইতে ছোট কোনো পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় কিনা। 12 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা সেটি হচ্ছে কত, 9। 12 এর চেয়ে ছোট, 12 এর সমান অথবা ছোট হবে, 12 এর সমান অথবা ছোট, যেহেতু 12 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 12 এর সমান কোনো পূর্ণবর্গ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি না। তাহলে 12 এর ছোট কোনো পূর্ণবর্গ সংখ্যা পাই কিনা, তাহলে 12 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, 9। তাহলে 9 এর বর্গমূল কত, 3। 9 এর বর্গমূল 3। 12 এর বর্গ ছোট, 12 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে আমরা এখানে কি করব, 3 লিখব। 3 এখানে আমরা কি লিখবো, 3 লিখবো, আমরা এখানেও 3 লিখবো, অর্থাৎ 12 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, 9 এর বর্গমূল হচ্ছে কত, 3। এই 3টা আমরা এখানেও লিখবো, এখানে লিখলাম। লেখার পর আমরা এখন ভাগ প্রক্রিয়ায় আমরা কি জানি, বিয়োগ করতে জানি। তাহলে 9 লিখলাম, বিয়োগ করি,
2 থেকে 1 যায় না, তাহলে 12, 12 থেকে 9 গেলে কত হলো? 3 হলো। 12 থেকে 9 গেলে 3 হলো। 3 হওয়ার পর এখন যেহেতু আমরা এটা সমাধান করা যায়নি এখনো, আমরা কি করবো, যে 3 এর এই পাশে কিছু সংখ্যা আমরা এখান থেকে এনে নামাই। তো এখান থেকে সংখ্যা নামানোর জন্য কোনো সংখ্যা আমাদের নাই, আমরা কি করবো, এখানে দশমিক দিয়ে আমরা এক জোড়া শূন্য নেই, প্রত্যেকবার জোড়ায় জোড়ায় শূন্য নেব। আমরা পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা যদি হয় দশমিকের বাম দিক থেকে, পূর্ণ সংখ্যা কি করব, বাম দিক থেকে জোড়া তৈরি করব, আর বাম দিক থেকে জোড়া তৈরি করে ডান দিকে আসবো। আর আমি ভুল বলছি, ডান দিক থেকে জোড়া তৈরি করে বাম দিকে আসবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে জোড়া তৈরি, ডান দিক থেকে জোড়া তৈরি করে বাম দিকে আসবো। আর দশমিক হলে বাম দিক থেকে জোড়া তৈরি করে ডান দিকে যাবো। আমি এরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি কোন দিক দিয়ে যাবো, আর এইটা এই দিক দিকে আসবে। তাহলে এই 3, এখানে 3 হয়েছে। এখন এখানে আরেকটা টান দিই, আমি টান দিলাম, দিয়ে তারপর এই যে উপরে যা আছে, উপরে কত আছে, উপরে আছে 3, 3 এর 3 এর দ্বিগুণ এখানে লিখবো, অর্থাৎ 3 ইন্টু 2 এখানে লিখবো। 3 এর দ্বিগুণ আমরা এখানে লিখবো, তাহলে 3 এর দ্বিগুণ কত হয়, 6 হয়। আমরা এখানে কি লিখবো, এখানে 6 লিখবো, এখানে 6 লিখবো। আর এইখানে কি করব, এই যে এই জোড়া শূন্য আছে, এই শূন্য জোড়া আমরা এখানে নামিয়ে দেবো। তাহলে এইখানে কি দাঁড়ালো, 300 হয়ে গেল। এখানে হয়ে গেল কত, এখন 300। আর এখানে তো, এখানে শিখতেছি কি, এই যে উপরে যে ভাগ ফলটা আছে, এই ভাগ ফলটার দ্বিগুণ আমরা এখানে লিখছি 6। এখন এই 6 এর সাথে এমন একটি সংখ্যা নেই, যেই সংখ্যাটি নিলে, যেই সংখ্যা এর পাশে যদি বসে, যেমন আমি এখানে 6 এর সাথে যদি আমি 1 নেই, মনে করো 6 এর সাথে 1 নিলাম, আর যেহেতু 6 এর সাথে আমি 1 নিয়েছি, তাহলে 6 এর সাথে ডান পাশে 1 লেখার কারণে সংখ্যাটি কি দাঁড়ালো, 61 হলো। এই 61 কে আমরা নিয়েছি কত, 1 নিয়েছি, তো এই 1 দ্বারা কি করব, গুণ করব। যেহেতু 1 নিয়েছি, 1 দ্বারা গুণ করব, তাহলে 1 দ্বারা গুণ করলে তো 61 হয়। তাহলে আমরা 300 এর অনেক, 300 এর অনেক নিচে থাকি, তাহলে 1 না, 6 এর সাথে এই পাশে এখানে আমরা একটা 2 বসাই, 2 বসাইলাম। যেহেতু এখন 6 এর ডান পাশে যেহেতু 2 বসাইছি, তাহলে সংখ্যাটি কি হয়েছে, 62। এই যে 62 হয়েছে, 62 কে আমরা এখন কোন সংখ্যা দিয়ে গুণ করবো, যেহেতু 2 নিয়েছি তাই 2 দিয়ে গুণ করব। 2 2 4 12, 124 হয়, 124 হয়। কিন্তু আমাদের কাছে আছে কত, 300, আমাদের কাছে আছে 300। তো আমরা আরো 6 এর সাথে 2 নিয়ে দেখছি 124 হয়, কিন্তু আমাদের 300 আছে। আমরা 2 এর পরিবর্তে আরো 300 এর সমান অথবা কাছাকাছি কোনো মান পাই কিনা সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। তাহলে 6 এর পাশে এখন 2 না নিয়ে 3 নিলাম, তাহলে কত হলো, 63 হলো। এখন এই 63 কে গুণ করব, কত নিয়েছি আমি এখানে পাশে 3 নিয়েছি, তাহলে 3 দ্বারা গুণ করব। 3 3 9, 318, 189 হয়। তাহলে আমাদের হাতে আছে কত, 300। আর এখানে 6 এর পাশে 3 নেওয়ায় হয়েছে 63। আর 3 যেহেতু নিয়েছি, এই 63 কে 3 দিয়ে গুণ করে 189 হয়েছে। আর আমাদের এখানে আছে 300। আমরা দেখি আরো কাছাকাছি যেতে পারি কিনা। 300 এখন অনেক ছোট, 89 300 অনেক ছোট, 189। আমরা এখন 3 এর পরিবর্তে এখানে 4 নেই, 4, তাহলে সংখ্যাটি কত হলো, 64। কারণ 64 কে আমরা কি করব, এখানে যেহেতু 4 নিয়েছি, তাহলে 4 দ্বারা গুণ করব। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 6 24 আর 1 কত, 225, 25 হয়, 25। তাহলে কত দাঁড়ালো, 4 হলো। হুম, এখন হয়েছে কত, 4। 4, 6 এর সাথে এখানে 4 নিয়েছি, 4 নেওয়া হয়েছে কত, 64। যেহেতু 4 নিয়েছি আর 64 হয়েছে, এই 64 কে 4 দ্বারাই গুণ করব। গুণ করে হয়েছে 256, 256, 256 300 এর ছোট। আমরা দেখি আরো নিয়ে হয় কিনা। এখন 5 বার যদি আমরা 5 নিলে হয় কত, 65। আমরা এইটা 256 হয়, এটা লিখে রাখি এখানে, 64 4। তাহলে এখন 6 এর সাথে যদি আমরা 4 না নিয়ে 5 নিই, আমি এখানে লিখে রাখি যে 5 নিলাম। 5 কে যেহেতু 5 নিয়েছি, 65 হয়েছে, এখন 5 দ্বারা গুণ করব। 5 5 আর 25 এর 5 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32, 325 হয়। এখন কত হয়েছে, 325। তার মানে আমাদের কাছে আছে 300। 5 বার নিলে আমাদের এখানে 5 নিয়ে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে হয় 325। তাহলে 300টাকে ক্রস করি, তাহলে হবে না। আমাদের 300 অথবা 300 এর চাইতে ছোট এমন কোনো মান যাতে হয় সেই দিকে থাকতে হবে। তাহলে আমরা দেখলাম এখানে 4 যদি নেই, এই যে এখানে
5 না নিয়ে যদি আমরা 4 নেই, 4 যদি নেই, আর এখানে যেহেতু দশমিক দিয়ে দুইটা শূন্য নিয়ে আসি, তাই এখানে দশমিক হবে, দশমিক হবে। আমি কালো কালি দিয়ে দশমিকটা দিই, পয়েন্টটা দিই, পয়েন্ট হবে। তাহলে 4 বার যাওয়ায় কত হয়েছে, এখানে যেহেতু 4 বার গেছে, 4 লিখছি, তাহলে এইখানেও 4 লিখবো, এখানেও 4 লিখবো, এখানেও যেটা লিখবো এখানে এটা লিখবো। এই সংখ্যার এই সংখ্যা, এই দুইটার মধ্যে কি থাকতে হবে, মিল থাকতে হবে। তাহলে 4 বার যাওয়ায় কত হয়েছে, 256, 256। ওকে, এখন আমরা বিয়োগ টিয়োগ করি, দেখি। 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 5 গেলে আবারও মনে হয় 4, 2 থেকে 2 গেলে 0, তার মানে কত দাঁড়াইছে, 44, 44 হয়েছে। হ্যাঁ, এখন আমাদেরকে তো বলছে দশমিকের পর 4টা মান নিতে হবে, 4টা মান নেওয়ার পর 3টা লিখতে হবে, তো নিতে হবে 4টা, আমরা এখনো দশমিকের পর একটা নিছি, আরো 3টা মান আমাদেরকে নিতে হবে। এখন 44 লিখছি, 44-এর সাথে আরো কিছু এখান থেকে এনে নামাতে হইবে, নামাতে হবে। আচ্ছা, এটা পরে নামাই আমি, এটা পরে নামাই। এখানে কত হয়েছে, 3.4, এখানে হয়েছে কত, 3.4 হয়েছে, এই যে 3.4 হয়েছে। এই যে উপরে বাঘ ফলটা কত হয়েছে, 3.4। এই 3.4 কে আমরা চিন্তা করি যে 3 পয়েন্ট বাদ দিয়ে যদি চিন্তা করি তাহলে কত আছে, 34 আছে। পয়েন্ট বাদ দিয়ে যদি চিন্তা করি তাহলে কত আছে, 34 আছে। 34-কে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। 34-কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে হয় 68। তো 34-কে 2 দিয়ে গুণ করলে হয় কত, 68 হয়। তাহলে আমরা এইখানে এই যে এখানে 3.4 আছে, 3.4টাকে আমরা 34 পয়েন্ট বাদ দিয়ে 34 চিন্তা করব। 34-এর দ্বিগুণ কত হয়, 68। তাহলে এইখানে আমি লিখলাম যে 68 লিখলাম, কিছু জায়গায় এখানে খালি রাখলাম, থাকুক। এখন এখানে দেখা যাচ্ছে যে ভাজক বড় আবার বাহ্যটা ছোট, তাহলে কি করতে হবে, আমাদেরকে উপর থেকে কিছু নামাতে হবে। তো নামানোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে এখান থেকে কিছু নামানো নাই, দশমিকের পর 2টা শূন্য নিয়েছে, এখানে আরো 2টা শূন্য নিয়ে আরো 1 জোড়া লিখবো। আরো 1 জোড়া, একটা করে নামাবো না, এই ক্ষেত্রে কিন্তু 2টা করে জোড়ায় জোড়ায় নামাতে হয়, ক্ষেত্রে জোড়ায় জোড়ায় নামাতে হবে। আমরা জানি দশমিকের পর অসংখ্য শূন্য আমরা নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 1 জোড়া নিয়ে আগে করছি, এখন আরো 1 জোড়া নামাইলাম, তাহলে এখানে 1 জোড়া নিছি, এখানে এই এই জোড়া শূন্য আমরা এখানে এসে এনে নামাইলাম। নামানোর পর এখন এই যে 68, 68 এর এইখানে 1, এইখানে একটি সংখ্যা নিলাম, কত হলো, 68 এর সাথে যদি আরো একটি 1 লিখি তাহলে হলো 681। যেহেতু 681 হয়েছে, এখানে আমি 1টা লিখলাম, এই অংশটুকু এখন মুছে দিই। 681-কে এই 1 যেহেতু নিছি, এই 1 নেওয়ার কারণে এখানে 1 দিয়ে আমরা গুণ করবো, তাহলে কত হয়, 681 হয়। কিন্তু আমাদের কাছে আছে কত, 4400, আর 1 লিখলে আমাদের একবারে গিয়ে হচ্ছে 681, তাহলে 1 লিখা যাবে না, আমরা এখন 2 লিখি। এইখানে 1 না লিখে এখানে লিখি 2, এখানে 2 লিখি, এখানে 2 লিখি, এখানে 2 মানে কত হলো, এখন 682 হয়েছে। 682, যেহেতু এখানে 2 নিছি তাহলে 2 দ্বারা গুণ করবো 682-কে, গুণ করে দেখি কত হয়। 2 2 4, 2 8 16, 6 হাতে থাকে 1, 2 6 12 আর 1 13, 1364 হয়। কত হয়, 1364 হয়। কিন্তু আমাদের এই 68 এর সাথে যদি 2 নেই, 2 নিলে হয় 682। 682-কে যদি 2 দ্বারা গুণ করি, কেন 2 দ্বারা গুণ করছি, এখানে যেহেতু 2 নিছি আমি, তাই 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করলে হয় 1364, আমাদের হাতে আছে 4400, কিন্তু এটা হবে না, 2 নিলে হবে না, তাহলে আমরা 2টা মুছে দিলাম। এখন 3 নেই, এখানে 3 নেই, তাহলে 68 তো অলরেডি আছে, 3 নিলাম, যেহেতু 3 নিছি 3 দ্বারা গুণ করলাম, 3 3 9, 3 3 9, 3 8 24-এর 4 হাতে থাকে 2, 3 6 18 আর 2 কত, 18 আর 2 20, মেবি 2049 হয়, কিন্তু আমাদের কাছে আছে কত, 4400। এখন 3 দিয়ে দেখলাম এত হয়, 4 দিয়ে দেখলে 2000-এর সাথে আরো কত, মনে করো 700 যোগ হলো, তাহলে 2700, আর 5 নিলে হবে কত, 2700-র সাথে আরো যদি 700 যোগ হয়, তাহলে 700 যোগ হলে 3400 হবে, 4 নিলে, 5 নিলে। তাহলে আমরা 6 নিয়ে দেখি, আমরা একটু শর্টকাটে করি, এখানে 4 5 নিলে হয় না, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এখানে 6 নিয়ে দেখি, 6 নিয়ে দেখি, সম্ভবত 6 নিয়েছি, হ্যাঁ 6 নিয়ে আমরা এখানে দেখি, এখানে আমি 6 নিলাম,
6, তার মানে কত দাঁড়ালো 668। তাহলে 6 যেহেতু নিয়েছি তাহলে 6 দ্বারা আমরা গুণ করব। 636, 300, 36, 6 হাতে থাকে 3, 6 × 8 = 48, আর 40 আর 3 কত 51, 51 1 হাতে থাকে 5, 636 আর 5 কত 41, মেবি 41, 4116 হয়, 4116। তাহলে 4116 68 এর সাথে যদি 6 নেই এবং 6 দিয়ে নেওয়ার ফলে হয় 686, এবং 686 কে যদি 6 দ্বারা গুণ করি, কেন 6 দ্বারা গুণ করবো, কারণ আমি এখানে 6 নিয়েছি, এই জন্য 6 দ্বারা গুণ করবো। তাহলে কত হয় 4116 হয়। 7 বার নিলে আমরা দেখছি 4400 চাইতে বেশি হয়ে যায়, তাহলে 7 বার নিয়ে আমাদের আর লাভ নাই। তোমরা ট্রাই করে একবার দেখতে পারো, কিন্তু 7 বার নিলে 4400 থেকে বেশি হবে। আমাদের টার্গেট হচ্ছে কি 4400 সমান অথবা ছোট হবে। তাহলে আমরা যদি 6 লিখি তাহলে 4116 হয়, যা 4400 না হলেও 4400 কাছাকাছি আছে। তাহলে এখানে যেহেতু 6 নিছি, আমরা এখানেও একটা 6 লিখবো, এখানেও 6 লিখবো। ঠিক আছে, এখন 6 বার নেওয়ার ফলে এখানে কত হয়েছে 4116, 4116 হয়েছে। হ্যাঁ, 4116। এখন বিয়োগ করি, 10 থেকে 6 গেলে কত থাকে 4, 9 থেকে 1 গেলে কত থাকে 8, 3 থেকে 1 গেলে কত থাকে 2, 283। আবার 4 থেকে 4 গেলে 0, না লিখলাম 284 হয়েছে। কত হয়েছে 284। এখন আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখছি, আমাদেরকে 4 ঘর পর্যন্ত লিখতে বলছে। তো 2 ঘর পর্যন্ত যেহেতু লিখছি, এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কি, আবার এখানে এই চিহ্নটা দিলাম, দিয়ে উপরে কত আছে, উপরে কত আছে, উপরে 3.46 আছে, 3.46 আছে। এখন এই যে 3.46 কে পয়েন্ট বাদ দিয়ে আমরা চিন্তা করি 346, এই 346 কে আমরা 2 দ্বারা গুণ করি, গুণ করে দেখি কত হয়। এইটাকে লিখলাম, এইটাকে পয়েন্ট বাদ দিয়ে চিন্তা করলাম, 212, 2 হাতে থাকে 2, 12 হাতে থাকে 1, 212, 2 হাতে থাকে 1, 2 4 8 আর হাতের 1 হচ্ছে 9, 2 3 6, মানে 692 হয়, 692। তাহলে এটাকে দ্বিগুণ করলে, দশমিক ছাড়া সংখ্যা কল্পনা করব, সংখ্যাটাকে দ্বিগুণ করলে হয় 692। তাহলে কত দাঁড়ালো 692। আমি এখানে কিছু জায়গা খালি রাখলাম। 692 কে এই এখন 692 দিয়ে 284 কে ভাগ করো, তো 692 দিয়ে 284 কে ভাগ যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বাজক ছোট হয়ে গেছে, আবার বাহ্যটা ছোট হয়ে গেছে আর বাজকটা বড় হয়ে গেছে। তাহলে এখানে কি করব, এখান থেকে কিছু একটা নামাবো। তো ভাগের নিয়ম অনুযায়ী কি একটা নামাতে হয়, তো আমরা যেহেতু এখানে বর্গমূল নির্ণয় করছি ভাগ প্রক্রিয়ায়, বর্গমূল নির্ণয় করার সময় আমরা একটা না নামিয়ে 2টা নামাবো, জোড়ায় জোড়ায় নামাবো। তাহলে কি করব, দশমিকের পর আমরা ইচ্ছা মতো কি করবো, শূন্য লিখতে পারি। প্রথমে 1 জোড়া নামিয়েছি, পরে আরেক জোড়া নামিয়েছি, এখন আরো 1 জোড়া শূন্য এখানে এনে নামাবো। তাহলে কত হলো 28400। 28400। ওকে, এখন এই যে 692 আছে এখানে, এই 692 এর ডান পাশে এমন একটি সংখ্যা লিখবো, যেই সংখ্যাটি লেখার ফলে যে মান হবে, এই মানকে যেটা লিখছি এটা দিয়ে আবার গুণ করবো। যেমন 692 এর পাশে কত লেখা যায়, 692 এর পাশে যদি আমরা লিখি 1 লিখলে তো 692 হবে, 6921 হবে। 1 দ্বারা গুণ করে যদি 6921 হয়, যেটা 28400 থেকে নিতেছিল, তাহলে 1 না নেই 6992। তার মানে আমরা ধরলাম কত 6921, আমরা 7000ই ধরলাম। আমাদের আছে কত 28400, আমরা ধরে নিলাম এই মানটা 7000। তাহলে আমাদের হাতে আছে 28000। তাহলে 7000, 28000-এর মধ্যে কতবার যাবে দেখি, 7 1 7 2 7 3 7 21 4 7 28, 4 বার যায়। তাহলে আমরা এখানে 4 লিখে চিন্তা করি, এখানে লিখি 4, তাহলে সংখ্যাটি কত, এখানেও 4 হবে। যেহেতু 4 লিখি তাহলে 4 দ্বারা গুণ করব। এখন গুণ করি 4 4 16, 16 এর 6 হাতে থাকে 1, 4 2 8 আর 1 হচ্ছে 9, 4 9 36, 36, 36 এর 6 হাতে থাকে 3, 4 6 24, আর হাতের 3 কত 27, মেবি 27, 27696। তাহলে 4 বার যদি আমরা লিখতে চাই আবারও, 4 বার যদি লিখি তাহলে
এখানে যেহেতু আমরা 4 নিছি, 5 বার যদি আমরা লিখতে চাই তাহলে 5 7 35, তাহলে 28,400 থেকে বেশি হয়ে যায়। অর্থাৎ 6,925 গুণ 5 যদি লিখি তাহলে 28,000 থেকে বেশি হয়ে যায়। যেমন আমরা এখানে যদি 5 লিখে কল্পনা করি, এখানে যদি আমরা 5 নেই আর এখানে 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 5 পাঁচা 25 5 হাতে থাকে কত? 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 নং 45 আর 1 46, 46 হাতে থাকে 4, 5 6 30 আর 4 কত? 5 6 30, 34 হয়। 34,629। তো আমাদের আছে 28,400 আর এখানে 34,625। তাহলে আমাদের 5 নেওয়া যাবে না। আমরা কত নেব? 4 নেব। কত লিখছিলাম আমি? এটা তো কেটে দিলাম। 4 ষোলো এর 6, কত হয়েছে দেখি। 69281 মেবি, কি এটা না তো, 27,696, যে 27,696 এরকম মান আসছিল। 27,696। তাহলে যেহেতু এখানে 4 নিছি তাই এখানেও আমরা 4 4 নিব। তাহলে কি হলো? এখানেও 4, এখানে 4 নিছি বিদায় এখানেও 4 নিব। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে 4 নেওয়ার ফলে কত হয়েছে? 27,696। এখন বিয়োগ করি। 10 থেকে 6 গেলে কত থাকে? 4 থাকে। হুম। আর 9 থেকে 9 গেলে কত? 0 থাকে। এখানে আছে 3। 13 থেকে 6 গেলে, 13 থেকে যদি 6 যায় তাহলে 7 থাকে। 7 7 থাকে। আবার 7 থেকে 7 গেলে 0, তাহলে 704। ফাইনালি কত আছে? 704। তো আমাদেরকে দশমিকের পর 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। 4 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে লিখতে বলছে। দশমিকের পর আমরা 3 দশমিক স্থান পর্যন্ত লিখছি। তাহলে আমাদেরকে আরো একটা লিখতে হবে প্রশ্ন অনুযায়ী। আরো একটা যদি আমরা লিখতে যাই তাহলে এখন হবে দেখি, আরো একটা লিখতে হবে আমাদেরকে। আরো একটা লেখার জন্য আমরা আগের এই উপরের সংখ্যাটা দেখি কত হয়েছে। উপরে 3 পয়েন্ট, উপরের সংখ্যাটি আমি এখানে লিখি 3.462। এই যে 3.464, 464, 464 এই সংখ্যাটাকে আমরা দশমিক ছাড়া কল্পনা করি। 3464, 3,464 হয়েছে। এখন এইটাকে 2 দ্বারা গুণ করি। 2 দ্বারা গুণ করি। 2 4 8, 2 6 12, এর 2 হাতে থাকে 1, 2 6 2 4 8 আর 1 কত? 9, 2 3 6, 6,928, 6,928। তাহলে কত দাঁড়ালো? 6,928। এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে লিখি। 6,928, 6,928। এখন এই যে 6,928, এইটা কি হয়েছে? এই যে এখানে আছে কত? বাহ্য আছে 704 আর বাচক আছে কত? 6,928। তাহলে বাহ্যটা ছোট, বাচকটা বড়। তাহলে আবার কি করতে হবে? এই উপর থেকে কিছু একটা নামাইতে হবে। তো উপর থেকে নামানোর ক্ষেত্রে আমরা কি জানি যে একটা করে নামানো যায় না, যেহেতু বর্গমূল নির্ণয় করতেছি। তারপর তাহলে এক জোড়া নামাতে হয়। তো দশমিকের পর কি করছি? জোড়ায় জোড়ায় শূন্য নামাচ্ছি। তাহলে এখান থেকে এই যে আরো দুইটা শূন্য নিলাম, এক জোড়া শূন্য নিলাম, এই শূন্য জোড়াটাকে আমরা এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে? নামিয়ে দেওয়ার পর এখন হয়েছে কত? 70,400। আর আমাদের এখানে আছে 6,928, 6,928। এখন এই 6,928 এর পাশে, 6,928 এর পাশে যদি আমরা এর পাশে এমন একটি সংখ্যা নিব, শূন্য যদি নেই তাহলে শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য হয়, তাহলে এটা নেওয়া যাবে না, শূন্য নেওয়া যাচ্ছে না। তো শূন্য নিলাম, শূন্য দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? রেজাল্টটা টোটাল 0 হলো। তো আমরা আমাদের এখানে কি আছে? 70,400 আছে। তো শূন্য আমরা নিতে পারি না, শূন্য নেওয়া যাচ্ছে না এখানে। যেহেতু শূন্য নেওয়া যাচ্ছে না, আমরা কি করব? এক নেই। দেখি এক নিয়ে কত হয়। এক নেওয়ার ফলে কত হয়েছে? 69,281 হয়েছে। 69,281 হয়েছে। যেহেতু এক নিছি তাহলে এক দ্বারা গুণ করব। এক দ্বারা যদি গুণ করি তাহলে 69,281 হয়। 69,281 হয়। কিন্তু এখন যদি আমরা এখানে 2 নেই, তারপর 2 দ্বারা যদি গুণ করি তাহলে 1.5 লক্ষ হয়।
মোটামুটি 1.5 লক্ষের কাছাকাছি চলে যায়, 1 লক্ষের উপরে যায়, কিন্তু আমাদের এখানে আছে 70,400। তো 1 লক্ষ এর উপরে যদি আমরা চলে যাই তাহলে তো আমাদের হচ্ছে না, আমাদের হয় 70,400 হবে অথবা 70,400 এর নিচে হবে। কিন্তু এখন যদি আমরা 1 লক্ষ এর উপরে চলে যাই তাহলে তো আমাদের আর হচ্ছে না, তাহলে 2 আমরা নিতে পারবো না, 1 নিব। তাহলে এখানে কি নিলাম, 1। এখানে 1 নিলাম। এখানে 1 নেয়া, এখানে যেহেতু 1 নিয়েছি তাই এখানেও আমরা 1 লিখবো, এখানেও আমরা 1 লিখবো, লিখলাম, এখানেও 1 লিখলাম। তো 1 লেখার পরে কত হয়েছে, একবার গুণ করার ফলে 6, 9, 2, 8, 1। এখন এইটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করে দেখি কত থাকে। 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 8 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, তাহলে 119 পাচ্ছে। যেহেতু আমাদেরকে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, প্রশ্নতে কি বলছে, প্রশ্নতে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তাহলে আমরা 4 দশমিকের পর 4টা ঘর নির্ণয় করে ফেলছি। দশমিকের পর কি করছি, 4টা ঘর আমরা নির্ণয় করে ফেলছি, এই 4টা ঘর নির্ণয় করে আমাদেরকে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে আমরা 4টা নির্ণয় করে ফেলছি। তাহলে 12 এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত হয়েছে, এটাই হচ্ছে কি বর্গমূল, এই অংশটুকু বর্গমূল, এই অংশটুকু, এই ভাগফলটুকু হচ্ছে কি বর্গমূল, ভাগফলটুকুই হচ্ছে বর্গমূল। তাহলে আমরা লিখতে পারছি, আমি নিচের সারা অংশটুকু মুছে দিলাম, মুছে দিয়ে আমরা লিখি এখানে যে 3.4641, তাহলে 12 এর 4 দশমিক স্থান পর্যন্ত 12 এর বর্গমূল, আমরা লিখি 4 দশমিক স্থান পর্যন্ত 12 এর বর্গমূল সমান হচ্ছে কত, 3.4641। এটা আমাদেরকে লিখতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলছে। তাহলে আমরা লিখি 3 দশমিক স্থান পর্যন্ত 12 এর বর্গমূল, 3 দশমিক স্থান পর্যন্ত 12 এর বর্গমূলের আসন্ন মান, এখানে 3 দশমিক স্থান পর্যন্ত 12 এর বর্গমূলের আসন্ন মান, আসন্ন মান সমান, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত লেখার জন্য 4টা মান নিয়েছি, 4টা মান যেহেতু নিয়েছি আমরা লিখবো 3টা মান না, তাই তো। তাহলে এখানে লিখি আমরা 3.4646, এই দুইটা লিখলাম, আর বাকি যে 3 নাম্বার আর 4 নাম্বারটা আমি এখনো লিখি নাই, বাকি রাখছি। এই যে 3 নাম্বারটা লেখার ক্ষেত্রে আমরা 4 নাম্বার মানের দিকে তাকাবো। 4 নাম্বার মানে যদি 5 অথবা তার চাইতে বেশি থাকে, অর্থাৎ 5 বা তার বেশি, 5 থেকে 9 পর্যন্ত যদি হয়, 5 অথবা 6, 7, 8, 9, 5 থেকে 9 পর্যন্ত যদি হয়, তাহলে আমরা কি করব, চতুর্থ করে যদি 5 অথবা তার চাইতে বেশি হয় তাহলে আমরা 3 নাম্বার করে 1, 4 আছে 1 যোগ করে লিখবো। যেহেতু 4 নাম্বার করে 5 বা তার উপরের কোনো মান নাই, অর্থাৎ 1 আছে, যেটা 5 এর নিচে, 4, 3, 2, 1, এগুলো হচ্ছে 5 এর নিচে, তাহলে এখানে 1 আছে মানে কি 5 এর নিচে আছে, তাহলে 3 নাম্বার করে আমরা 1 যোগ করব না, না করে 4 আছে 4 লিখবো, এইটাই হচ্ছে আমাদের আনসার। তো 12 এর বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখলাম। তো আজকে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, ক নাম্বার করতে গিয়ে আমরা খ, গ, ঘ এগুলা পরবর্তী লেকচারে করব। আজকে এই পর্যন্তই থাকুক, বাকিটুকু 12 নম্বর লেকচার, 13 নম্বর লেকচারে এই বাকি 3টা করে দেওয়ার চেষ্টা করবো। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।